হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌমিক। আজ আমাদের ডে 2। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দুর্গা টেম্পল। পুরো রাস্তাটার চারদিকে এইভাবে পেয়ার ফ্ল্যাগ দিয়ে ঘেরা। সুখী দেশগুলোর তালিকার মধ্যে ভুটানও পড়ে। শান্ত পরিবেশ, প্রাচীন সংস্কৃতি, হিমালয় পর্বতমালা যা মুগ্ধ করে ট্যুরিস্টদের। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট একটা দেশ ভুটান। বর্তমানে এদেশে প্রায় 70% সবুজে ঘেরা। সেজন্যই হয়তো এতটাই স্নিগ্ধ এবং সুন্দর ভুটান। ভুটানে প্রায় 5500-র মতো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। চলে এসেছি আমরা দুর্গা টেম্পলে। আর এখানেই লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ এটাই পার্কিং এরিয়া। আর এটা মেন গেট, এখান থেকেই এন্ট্রান্স। ভেতরে গিয়ে দেখাই আপনাদের। পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। এই মন্দির থিম্পুর শহরের কোলাহল থেকে খানিকটা দূরে, আর বুদ্ধা পয়েন্ট থেকে নেমে আসার পথেই দেখা মিলবে দুর্গা টেম্পলের। চারদিকটা কি সুন্দর, পাহাড়ি ঘেরা, ভীষণই পিসফুল। আর মাঝখানে এত সুন্দর একটা মন্দির, অসাধারণ। এখানে আসার পরেই আপনার একটা আলাদা অনুভূতি হবে। ঝলমলে নীল আকাশ, চারদিকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, মনটা ভীষণই শান্ত লাগবে। দুর্গা মা আর সঙ্গে মহাদেবের এই মন্দির। আর এখান থেকে পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, সঙ্গে ভেসে যাচ্ছে তুলোর মতো মেঘ। গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কি দারুণ এই রাস্তা, স্বচ্ছ নীলাশ, ভাসা মেঘ আর সবুজে ঘেরা পাহাড়। গন্তব্যে পৌঁছানোর রাস্তা যদি এরকম সুন্দর হয়, তাহলে গন্তব্যে পৌঁছানোর যে আগ্রহ তা আরও বেড়ে যায়। দুর্দান্ত প্রাকৃতিক এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ফেমাস স্পট দ্য বিগ বুদ্ধা। পুরো থিম্পুর শহর থেকে দেখা যায়। এটা একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। দেখে মনে হবে পুরো শহরটাকে যেন রক্ষা করছেন বুদ্ধা। আর এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। ইনি হলেন আমাদের গাইড, আমাদের জন্য টিকিট কাটতে যাচ্ছে। এখানে পার হেড 500 করে। ভুটানে আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস। আপনারা আগে দুর্গা মাতার মন্দির দর্শন করে তারপর এখানে আসতে পারেন। আর কারা কারা এখানে এসেছেন, এই প্লেস ভিজিট করেছেন, কমেন্টে জানাবেন। গাইড আমাদের এখানে বোঝাচ্ছিলেন এই মনেস্ট্রির কি কি গুরুত্ব, কে তৈরি করেছিল এই মনেস্ট্রিটি এবং কিভাবেই বা তৈরি করা হয়েছিল, সবটাই বলে দিচ্ছিলেন গাইড। ভীষণ আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে ভেতরের যে জায়গাটা রয়েছে, সেখানে প্রায় 1,25,000-এর উপরে ছোট ছোট বৌদ্ধ মূর্তি রয়েছে। সুবিশাল জায়গা নিয়ে কিন্তু এই মনেস্ট্রিটা তৈরি করা হয়েছে। পুরো থিম্পু শহর থেকে এটা দেখা যায়। আর এই মনেস্ট্রিটা আপনাদের ঘুরে দেখতে কিন্তু সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো। এটা কিন্তু বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মূর্তি। আর এখান থেকে আপনারা কিন্তু 360 একটা ভিউ পেয়ে যাবেন পুরো থিম্পুর। এই বুদ্ধ মূর্তিটি প্রায় 169 ফুট উঁচু, সোনা এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি করা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমরা যাচ্ছি, যেদিকেই যাবেন, যেদিক দিয়েই যান না কেন, এই দুর্দান্ত ভিউ কিন্তু আপনার সঙ্গী হবে। মালদ্বীপের পর ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ।
রাস্তাঘাট দেখুন কতটা ফাঁকা, জনসংখ্যা অনেকটাই কম এখানে। আর এই দেশে 70% কিন্তু গাছপালায় ভর্তি। আমরা চলে এসেছি সিম্পলি ভুটানে। এটা লিভিং মিউজিয়াম, যা ভুটনিসদের ঐতিহ্য, সংস্কৃতি, তাদের জীবনধারা কেমন ছিল সেগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই লিভিং মিউজিয়ামে এন্ট্রির জন্য আপনাদের 1000 করে পড়বে পার হেড। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভুটনিসদের বাড়িতে তৈরি করা ওয়াইন অফার করেছিল, এটা কমপ্লিমেন্টারি। ইনি আমাদের গোটা মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন, বলছিলেন এখানকার পরপর যিনি রাজা হয়েছেন তাদের জীবন কাহিনী। এই যে বাস্কেটের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কাঠের তৈরি। আগেকার দিনে ভুটনিসরা এভাবেই তাদের স্নানের জল মজুত করে রাখতেন। এর মধ্যে গরম স্টোন ফেলা হতো, তার জন্য জল সর্বক্ষণ গরমই থাকতো। এটাকে স্টোন বাথ বলা হয়। আপনারা ভুটানে আসলে কিন্তু স্টোন বাথও নিতে পারেন। এই লিভিং মিউজিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। টাইমটাকে মেনটেন করে আপনারা সারাদিনের প্ল্যানটা করতে পারেন। আর এই মিউজিয়ামটা পুরোপুরিভাবে কভার করতে গেলে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু লাগবে। আর এটা ভীষণ পুরোনো দিনের ধাঁচে তৈরি করা ভুটনিসদের কিচেন। এরকমই হতো তাদের প্রাচীন সময়ের কিচেন। এখানে তারা তাদের স্থানীয় লোকসঙ্গীত করে শোনাচ্ছিলেন, সঙ্গে সার্ভ করলেন আমাদের বাটার টি, যেটা ভুটানে ভীষণই ফেমাস, অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে ওদের সাথে নাচতেও পারেন, বেশ মজাই লাগবে। এই ভদ্রলোক ভীষণই ট্যালেন্টেড। দেখুন কিভাবে নিজের পা ব্যবহার করে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন। আপনি যদি ঠিক জায়গায় নিশানা করতে পারেন তাহলে আপনাদেরকে এরা ডান্স করে দেখাবে। সব মিলিয়ে কিন্তু বলা যায় ভীষণই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই জায়গা ভিজিট করলে। এরপর আমরা গিয়েছিলাম তাকিন জু, তাকিন দেখতে। আপনাদের
এই জুতে প্রবেশ করতে হলে পার হেড 500 টাকা করে পড়বে। আর এই জুটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কোনো কোনো সময় 4টে পর্যন্ত খোলা থাকে। চারদিকটাকে সুন্দর রডোডেন্ড্রন এবং পাইন গাছ দিয়ে পুরো ঘেরা, ভীষণই শান্ত নিরিবিলি জায়গা। 2005 সালে তাকিনকে ভুটানের জাতীয় পশু হিসেবে গণ্য করা হয়। এই পশুটিকে দেখলে আপনাদের মনে হবে মাথাটা অনেকটা ছাগলের মতো আর ফুল বডিটা গরুর মতো। আপনারা চাইলে পুরো জুটা পায়ে হেঁটে ঘুরতে পারেন। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আপনারা দেখা পাবেন অনেক হরিণ, তাকিন, পাখির। এছাড়াও এখানে একটা ছোট্ট খুব সুন্দর ক্যাফে রয়েছে, আর এখান থেকে ভিউটাও কিন্তু দারুণ। এখানে আপনারা চাইলে কফি, কিছু স্ন্যাক্স খেতেই পারেন। কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম থিম্পুর রয়্যাল প্যালেস দেখতে, যেখানে ভুটানের কিং আর কুইন থাকে। লম্বা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ওটা ফর্ট্রেস, পাশেই রয়েছে পার্লামেন্ট। তবে এই প্যালেসের ভেতরে কিন্তু কেউই প্রবেশ করতে পারবেন না। কত ইচ্ছে ছবি তোলার, সবটাই কিন্তু বাইরে থেকে করতে হবে। তবে আমরাও কুইনের দেখা পেয়েছিলাম, তবে এখানে নয়, টাইগার নেস্ট ট্রেক করার সময়। আর এটা হলো থিম্পুর মেন মার্কেট। ভীষণই সুন্দর এই মার্কেটটা, এত পরিষ্কার রাস্তাঘাট, চারদিক এত সুন্দর করে অর্গানাইজড, খুব ভালো লাগবে আপনাদের। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ভুটান পোস্টাল মিউজিয়াম অ্যান্ড শপ, এখান থেকেও আপনারা চাইলে কিছু কিনতে পারেন। আমরা ক্যাফেতে না গিয়ে সোজা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল। এখানে ফেমাস কিন্তু রেড রাইস, একবার হলেও আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আমরা একটা হোয়াইট রাইস, একটা রেড রাইস আর চিকেন নিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল খেতে। তারপর আবারও বেরিয়ে গিয়েছি আমাদের গাইডের সঙ্গে মার্কেটটা পুরো ঘুরতে। খুবই ছোট মার্কেট, পায়ে হেঁটে অনায়াসে ঘুরতে পারবেন। ভুটানই কিন্তু একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। দেখুন, ট্রাফিক পুলিশ নিজের হাতের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এই রোদ্দুরে হাঁটতে হাঁটতেই 5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন থিম্পু ক্লক টাওয়ারে। এটা হলো থিম্পুর ক্লক টাওয়ার। কি দারুণ না, পেছনে পাহাড়, মাঝখানে এত সুন্দর একটা স্টেডিয়ামের মতো করা। এখানে প্রচুর মানুষ বসে সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলো এখানে দেখেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই নিশ্চয়ই জানেন ভুটানে কিন্তু গাইড বাধ্যতামূলক, আপনাকে সঙ্গে রাখতেই হবে। আর গাইড যদি আপনার সঙ্গে থাকে আপনাদেরই কিন্তু সুবিধে। কোনো বিষয় যদি কিছু জানতে ইচ্ছে হয় বা ভুটানের কী কী রীতিনীতি সংস্কৃতি রয়েছে সবটাই কিন্তু আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন গাইডরাই। আর ভুটানে গাইড রাখতে গেলে আপনাকে কিন্তু পার ডে চার্জও করতে হবে তাদেরকে। আমরা যে ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম এটা পুরোটাই ইনক্লুড ছিল সেই প্যাকেজের মধ্যে। যদি আপনারা চান আমরা যে এজেন্সির মাধ্যমে গেছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল। এই জায়গাটা যেটা দেখছে ভুটানের থিম্পুর একটা পার্ক, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানকার স্থানীয় লোকজনরা আসেন এখানে মর্নিং ওয়াক বা ইভিনিং এর সময় বাচ্চাদের নিয়ে। সুন্দর লাগবে, খুব ভালো লাগবে আপনাদের এই জায়গা ঘোরার পর। হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে এই পার্কটা একবার ঘুরে আসতে পারেন, ফ্রি এন্ট্রি। আমাদের মোটামুটি সব ঘোরা হয়ে গেছিল সেদিন। তারপর আমরা হোটেলে আসি, ফ্রেশ হই। হোটেলের সামনের এই রাস্তাটা, একদম রাস্তার উপরেই হোটেলটা। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এই হোটেলটা কোথায়। এটা ওরা ভিলা। পুরো থিম্পু শহরটা এখান থেকে দেখা যাচ্ছিল। যেই ভিউটা আমরা আমাদের বালকানি থেকেও পাই হোটেলের। পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া একটা খুব সুন্দর প্রপার্টি। এখান থেকে পুরো থিম্পু শহরটা অসাধারণ দেখায়। চারদিকটা দেখুন কি সুন্দর, এখানে ছোট ফার্মিং করা হয়েছে, এখানে ধান চাষ হচ্ছে, ফুলের গাছ, মানে একটা আলাদাই দুনিয়া মনে হবে আপনাদের, খুব সুন্দর লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।